Welcome back to another class. In this class again we have returned to the funds flow statement. आज के class we are going to talk about a few special items and then how to prepare the schedule or the statement of changes in working capital. ठीक है? So in this class, as you see, first important item that we are going to discuss is investments. Okay, এই ইনভেস্টমেন্টে দেখো usually securities of other companies are owned by the particular company যার কথা বলছি. Suppose you are a company and you have invested in shares or debentures of another company. ঠিক আছে? So এদের নেচারটা কি হতে পারে? Either it can be current or it will be fixed in nature. ঠিক আছে? তো দুটো আলাদা যদি আমার নেচার হয় তো অবভিয়াসলি আমরা কি চেষ্টা করছি এখানে এটা এখানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা এটার কি হবে? তো দুটো আলাদা নেচার হলে দুটো আলাদা টাইপের ট্রিটমেন্ট হবে. ঠিক আছে? তো এখানে দেখো when held as current, ঠিক আছে, মানে when the investments are held as current assets, these are known as marketable securities. ঠিক আছে, যখন এটাকে কারেন্ট অ্যাসেট হিসেবে কনসিডার করা হচ্ছে আমার ইনভেস্টমেন্টটাকে, তখন সেটা আমার মার্কেটেবল সিকিউরিটিজ নাম দেওয়া হয়েছে. এবার আমাদের প্রশ্ন আসতে পারে why would a company invest in marketable securities? ঠিক আছে, তখন আমার উত্তরটা হবে টু ইউজ আইডল ক্যাশ টু জেনারেট রিটার্ন. দেখো হয়তো ওদের কাছে কিছু ক্যাশ পড়ে আছে, এবার ক্যাশ পড়ে থাকলে এমনিতে তো এটা গ্রো করবে না. ঠিক আছে, 10,000 টাকা যদি পড়ে থাকে সেটা 10 বছর পরেও সেটা ওই 10,000 টাকাই থাকবে. ঠিক আছে, 3 ঘন্টা পরেও সেটা 10,000 টাকা থাকবে. এবার তাই এই কারণে ওরা ইনভেস্ট করে, এক্সট্রা যদি হাতে ক্যাশ পড়ে থাকে ওরা কিছু ইনভেস্টমেন্ট করে নেয় মার্কেটেবল সিকিউরিটিসে, আর কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য সেই টাকাটাকে ইনভেস্ট করে ওরা কিন্তু রিটার্ন পায়. তো যেটা 10,000 ছিল সেটা হয়তো দেখো 10,500 টাকা হয়েছে, এটলিস্ট 500 টাকা তো গেইন হয়েছে. ঠিক আছে, তাই জন্য আইডল ক্যাশগুলোকে কিন্তু ওরা ইনভেস্ট করে দেয়. এবার যখন এটা আমার ফিক্সড নেচারের হবে, ঠিক আছে, মানে লং টার্ম, শর্ট টার্মের জন্য নয় ইনভেস্টমেন্টটা, তখন ইট ইজ নোন অ্যাজ ট্রেড ইনভেস্টমেন্টস. ঠিক আছে, এবার এটা ট্রিটমেন্টটা আমার কি করে হবে? দেখো মার্কেটেবল সিকিউরিটিজের ট্রিটমেন্ট এদিকে লেখা আছে আর ট্রেড ইনভেস্টমেন্টের ট্রিটমেন্ট এখানে লেখা আছে. ঠিক আছে, প্রথমে আমরা একটা পার্টিকুলার ব্লক নিয়ে দেখব. ঠিক আছে, আমরা প্রথমে এটা নিয়ে দেখছি মার্কেটেবল সিকিউরিটিজ. তো এটা জেনারেলি মার্কেটেবল সিকিউরিটিজ কি কারেন্ট অ্যাসেটস. তো কি বলেছে এখানে, এনি চেঞ্জ শুড বি রিফ্লেক্টেড ইন স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল. এনি চেঞ্জ কোথায় দেখাতে হবে? রিফ্লেক্টেড ইন স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল. দেখো এখন থেকে আমরা যতগুলো আইটেমের আমরা ডিসকাশন করব অনেকটারই কারেন্ট নেচার থাকতে পারে, এবং কারেন্ট নেচার হলে অবভিয়াসলি সেটা সব সময় ওয়ার্কিং ক্যাপিটালে যাবে. কেন? ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস. ঠিক আছে, তাই এটাতে যদি চেঞ্জ হয় অবভিয়াসলি আমার ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হবে, কারেন্ট অ্যাসেট যদি আমার চেঞ্জ হয় তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হবে, তাই তো? তাই যখন ইনভেস্টমেন্ট আমার কারেন্ট অ্যাসেটের নেচারে আছে তখন সেটা চেঞ্জ হলে কোথায় চেঞ্জ হবে? ওয়ার্কিং ক্যাপিটাল. তো সেটা দেখাবো কোথায়? স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল. ক্লিয়ার? তারপর বলছে এখানে নো স্পেশাল অর সেপারেট ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড. মানে যদি কারেন্ট অ্যাসেট হয় তাহলে তো আমার গল্পই শেষ, খুব ইজি, আমাকে খালি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটালে গিয়ে সেটাকে দেখাতে হবে. এইবার যদি এটা ফিক্সড নেচার হয় তখন কি হবে? হয়তো মনে ভয় হতে পারে কি হতে চলেছে. ওকে, দেখো সেপারেট ট্রিটমেন্ট ইজ নেসেসারি. কিভাবে সেপারেট ট্রিটমেন্ট নেসেসারি? লেখা আছে ইফ ক্লোজিং ব্যালেন্স ইজ মোর দেন ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স ইজ মোর দেন ওপেনিং ব্যালেন্স, দেন ইট ইন্ডিকেটস ফ্রেশ অ্যাকুইজিশন. মানে কি? আমার ধরো আগের বছর ট্রেড ইনভেস্টমেন্ট ছিল 20 লাখ টাকা. ঠিক আছে, সেটা আমার ওপেনিং ব্যালেন্স আগের বছরটা, তাই এটা আমার ওপেনিং ব্যালেন্স. ক্লোজিং ব্যালেন্সটা মানে এই বছরের শেষে আমার দেখা যাচ্ছে 25 লাখ টাকা. ঠিক আছে, তাহলে হলো কি? ক্লোজিং ব্যালেন্স ইজ মোর দেন ওপেনিং ব্যালেন্স.
আমার 20 থেকে 25 গেছে কি করে, নিজে থেকেই বেড়ে গেছে, নাকি এটা দেখাচ্ছে আমার ইনভেস্ট করা হয়েছে? ঠিক আছে, ইনভেস্ট করা হয়েছে বলেই সেটা বেড়েছে 25 লাখে। ঠিক আছে, মানে আমার হাত থেকে টাকা গেছে, আর যেহেতু আমার হাত থেকে টাকা গেছে, হেন্স অ্যাপ্লিকেশন অফ ফান্ডস, মানে সেটা ফান্ড ফ্লো স্টেটমেন্টে অ্যাপ্লিকেশনের সাইডে চলে যাবে। ঠিক আছে, তার মানে কি, একদম সিম্পল লজিক। ক্লোজিং ব্যালেন্স যদি আমার ওপেনিং ব্যালেন্স থেকে বেশি হয়, তার মানে ওভার দ্য পিরিয়ড অফ দ্য ইয়ারে আমার অ্যাকুইজিশন করা হয়েছে। অ্যাকুইজিশন মানে কি, আমার হাত থেকে টাকা চলে গেছে, ফান্ড চলে গেছে। ঠিক আছে, তো ফান্ড চলে গেলে সেটা কি হবে, অ্যাপ্লিকেশন অফ ফান্ডস। ঠিক দেখো উল্টোটা, ক্লোজিং ব্যালেন্স ইজ লেস দেন দ্য ওপেনিং ব্যালেন্স। 20 লাখ ছিল ওপেনিং ব্যালেন্স, ধরো এবার হয়ে গেছে সেটা 18 লাখ টাকা ক্লোজিং ব্যালেন্স। তার মানে কি, 20 লাখ থেকে 18 লাখে গেছে কি করে, এমনি এমনি হয়ে গেছে না, আমি সেল করেছি বলেই আমার সেটা এসছে। 2 লাখের আমি সেল করেছি, তো সেল করলে কি টাকা আমি ফেরত পাচ্ছি, তার মানে কি দ্যাট বিকামস মাই সোর্স অফ ফান্ডস। ঠিক আছে, লেট আস মুভ অ্যাহেড। আমরা এখানে এখন অবধি কি দেখলাম, আমরা এখানে দেখলাম ইনভেস্টমেন্টের ট্রিটমেন্ট গুলো আমরা দেখলাম। ঠিক আছে, নাও লেট আস মুভ অন টু অ্যাডভান্স পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স। ঠিক আছে, এবার অ্যাডভান্স পেমেন্ট অফ ইনকাম ট্যাক্সটা কি, আমার ইনকাম ট্যাক্স যেটা পে করতে হবে পরের বছর, সেটা আমি এই বছরই অ্যাডভান্সে পেমেন্ট করে রাখছি। ঠিক আছে, তাই এখানে লেখা আছে ইট ইজ দি এক্সপেন্স দ্যাট উইল অ্যাক্রু নেক্সট ইয়ার। এখানে এটাও লেখা আছে ইট ইজ কনসিডার্ড এজ কারেন্ট অ্যাসেট। জেনারেলি এটাকে কারেন্ট অ্যাসেট হিসেবে কনসিডার করা হয়, অ্যাডভান্স পেমেন্ট আর কনসিডার্ড এজ কারেন্ট অ্যাসেট। কারণ কি, উইদিন 1 ইয়ার টাইম এটার যে বেনিফিটটা আই উইল এন্ড আপ গেটিং ইট। ঠিক আছে, তো এটা যদি কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়, একটু আগে আমি কি বলেছিলাম, যেগুলোকে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি হিসেবে কনসিডার করা হবে, যেহেতু ওদের নেচারটা কারেন্ট নেচারের, তো দ্যাট উইল এফেক্ট মাই ওয়ার্কিং ক্যাপিটাল। সো এগেইন ইউ সি ট্রিটমেন্টে কি লেখা আছে, ইট উইল বি শোন ইন দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, let us now move on to provision for taxation. এখানে বলছে two ways to deal with it, provision for taxation. একটা হতে পারে কারেন্ট লায়াবিলিটি হিসেবে কনসিডার করা হবে, বা আরেকটা হলো নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে কনসিডার করা হবে। আশা করি কারেন্ট লায়াবিলিটি যদি কনসিডার করা হয়, we already know the treatment that we are going to do for it. ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটি হলে কি হবে, আমার সেটা অবভিয়াসলি এই যে এখানে আছে, when treated as current liability it is shown in statement of changes in working capital. ঠিক আছে, যেহেতু কারেন্ট ইন নেচার, ওয়ার্কিং ক্যাপিটালে চলে যাবে। ঠিক আছে, তারপরে দেখো তো কি লেখা আছে, সো পেমেন্ট অফ ট্যাক্স ডিউরিং কারেন্ট ইয়ার। এখানে দেখো এই ওয়ার্ডটাকে ফোকাস করো, পেমেন্ট অফ ট্যাক্স, এটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স নয়। ঠিক আছে, এটা কিন্তু প্রভিশন না, আমার এখানে কিন্তু শব্দটা কি আছে, প্রভিশন ফর ট্যাক্সেশন। আমি প্রভিশন করছি কিন্তু এখানে পেমেন্ট হচ্ছে। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। ওকে, তো এখান থেকে আমি যদি দেখি ওভার দ্য ইয়ারে, ঠিক আছে, আমি যদি এখানে আপাতত কারেন্ট লায়াবিলিটি কনসিডার করি প্রভিশন ফর ট্যাক্সেশনটাকে, তাইলে ডিউরিং দ্য ইয়ার যদি আমার কোনো ট্যাক্স পে করে থাকি, it will not appear under application in fund flow statement. ঠিক আছে, সেটা কিন্তু আমার ফান্ড ফ্লো স্টেটমেন্টে অ্যাপ্লিকেশন সাইডে আসবে না। কেন, কারণ কি আমি তো অলরেডি সেটাকে অ্যাকাউন্ট করে দিয়েছি ওয়ার্কিং ক্যাপিটালে, দ্যাট হ্যাজ অলরেডি বিন অ্যাকাউন্টেড ফর ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, আমি আবার কেন ওটাকে নিয়ে দেখাবো, আমি পুরো প্রভিশনটাকে তো এখানে দিয়ে দিয়েছি, প্রভিশনের পোর্শনই তো ট্যাক্স হয়, আমি যদি আবার ট্যাক্সটা দিয়ে দিই, ডাবল অ্যাকাউন্টিং, ডাবল এন্ট্রি হয়ে যাচ্ছে একই জিনিসে। ঠিক আছে, তারপরে বলা আছে নো অ্যাডজাস্টমেন্ট ইন প্রফিট এন্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তার মানে কি দিস ইজ ভেরি সিম্পল, লাস্টের এই দুটো যদি তুমি না দেখো তাহলে সিম্পল, আমার এইটা দেখলে shown in statement of changes in working capital, that's it, আর কিছু আমার ঝামেলা নেই যদি আমার কারেন্ট লায়াবিলিটি হিসেবে কনসিডার করা হয়। নাও লেট আস কাম টু নন কারেন্ট লায়াবিলিটি, তখন কি করা হবে, when treated as non current liability
it will not be shown in the statement of changes in working capital. এটা তো আমরা এক্সপেক্টই করেছিলাম, ঠিক আছে? এটা নন কারেন্ট, সো why will it come in working capital? তখন কি করতে হবে? পেমেন্ট অফ ট্যাক্স will be shown as application in fund flow statement. এই দেখো এই জায়গায় পেমেন্ট, তখন আমরা পেমেন্ট অফ ট্যাক্স কে দেখাইনি, এখানে আমরা পেমেন্ট অফ ট্যাক্স কে দেখাবো where in the application section of fund flow statement, ঠিক আছে? তারপর বলেছে an account is created, একটা আলাদা অ্যাকাউন্ট বানাতে হবে তখন, ঠিক আছে, where tax paid during the current year is debited to this account. ওই অ্যাকাউন্টটা বানাবো এবং এই যে পেমেন্ট অফ ট্যাক্স যেটাকে আমরা অ্যাপ্লিকেশন সাইডে দেখিয়েছি সেই ফিগারটা আমার চলে আসবে ডেবিট সাইড অফ দ্যাট অ্যাকাউন্ট। তারপরে ব্যালেন্সিং ফিগার অফ দিস অ্যাকাউন্ট ইজ ট্রান্সফারড টু প্রফিট এন্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হয়তো শুনতে কমপ্লেক্স লাগছে, লেট আস ডু অ্যান ইলাস্ট্রেশন টু আন্ডারস্ট্যান্ড দিস মেথড। যখন আমার প্রভিশন ফর ট্যাক্সেশনকে নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে ট্রিট করা হবে, ওকে? সো ওভার হিয়ার ইউ হ্যাভ দ্য ইলাস্ট্রেশন। এখানে আগে আমরা ইলাস্ট্রেশনটা দেখি, ঠিক আছে? এখানে পার্টিকুলার্স আছে, দুটো বছর দেওয়া আছে। কেন দুটো বছর? একটা ওপেনিং ব্যালেন্স, একটা ক্লোজিং ব্যালেন্স আমরা পাবো, ঠিক আছে? 2018 2019। এখানে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স দেওয়া আছে 30,000 আর 40,000। এবার বলা আছে ইনকাম ট্যাক্স অফ রুপিস 25,000 পেইড ডিউরিং দি ইয়ার 2019 ইন রেসপেক্ট অফ ইয়ার 2018, ঠিক আছে? তো এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই মুহূর্তে যে this is being considered as non-current liability. So non-current liability এর জন্য আমার ফার্স্ট রুলটা কি ছিল, যে the tax that has been paid will be shown in the fund flow statement এর অ্যাপ্লিকেশন সাইডে, ঠিক আছে? আপাতত এখানে আমরা কিন্তু কোনো ফান্ড ফ্লো স্টেটমেন্ট করিনি, ঠিক আছে? because we are just trying to understand the treatment of one particular point, provision for taxation, ঠিক আছে? one particular item. তো এখানে তাই আমি নাম্বার 1 পয়েন্টে লিখে দিয়েছি rupees 25,000 will be shown as application in the fund flow statement, ঠিক আছে? যখন ফুল অঙ্ক করব তখন এটা আর এইভাবে লিখবো না, ডাইরেক্ট আমরা ফান্ড ফ্লো স্টেটমেন্টে বসিয়ে দেব, ওকে? নাও সেকেন্ডলি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথাটা বলা হয়েছিল, দেখো এখানে an account is created, ঠিক আছে? তো সেখানে আমার যে ট্যাক্স পেড, এই যে এই পোরশনটা, ট্যাক্স পেড ডিউরিং দ্য কারেন্ট ইয়ার ইজ ডেবিটেড টু দিস কারেন্ট অ্যাকাউন্ট। এই যে এই পোরশনটা হলো আমার ট্যাক্স পেড, এটাকে আমি ডেবিট সাইডে করে দিলাম 25,000। এবার প্রভিশন ফর ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটার ওপেনিং ব্যালেন্সটা অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স থাকবে। তো এইখানে আমার 30,000, ক্লোজিং ব্যালেন্স 40,000, ঠিক আছে? ব্যাংকে আমি অ্যাড করলাম কত, টু ব্যাংক দিয়ে আমি কি এন্ট্রি করলাম, এই যে ট্যাক্স পেমেন্ট যেটা, ঠিক আছে? এবার টোটাল করে দাও, এখানে আছে 65,000, এখানে আছে 65,000, এখানে আছে 30,000। তো বাকি যে ব্যালেন্সিং ফিগারটা সেটা আছে 35,000। তার মানে কি? এর মানে হলো আমার প্রভিশন 2018 এ, ঠিক আছে, এটা 2018, এটা ফার্স্ট ডে অফ দি ইয়ার, তার মানে কি এটা 2018 এর কথা বলছে। 2018 এ আমার ছিল 30,000, শেষে হয়ে গেছিল আমার 40,000, পেমেন্ট হয়েছে 25,000 টাকা, কিন্তু মাঝে আমার 35,000 টাকা কিন্তু আরো ইনক্লুড করা হয়েছিল, প্রফিট থেকে এটাকে আনা হয়েছিল, যেটার ব্যাপারে আমি এই পার্টিকুলার ইলাস্ট্রেশনে বা জেনারেলি ইনফরমেশন আমি পাইনি, সেটাকে আমি এখন খুঁজে বের করেছি, তাই এটাকে আমি এখন প্রফিট এন্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠাবো। আবার বলছি, এই যে 30,000 টাকা সেটা আগের বছরের ব্যালেন্স, ঠিক আছে? তারপরে আমার শেষের ব্যালেন্সটা দেওয়া আছে। আরে মাঝে কি হয়েছে? মাঝে তো কিছু ঘটনা ঘটেছে। মাঝে একটা ঘটনা ঘটেছে যেটা ব্যাপারে বলা আছে ব্যাংকে 25,000 টাকা দেওয়া আছে। তো সিম্পল এটা ভাবো, যদি 30,000 থাকে, এর থেকে 25,000 টাকা যদি চলে যায়, তাহলে তো 5,000 পড়ে থাকা দরকার, কিন্তু পড়ে তো আছে 40,000 টাকা। তার মানে কি আরো এক্সট্রা 35,000 টাকা আমার আনা হয়েছিল এই প্রভিশনে। ওভার দ্য ইয়ার আমি প্রভিশনটাকে ক্রিয়েট করা হয়েছিল, যেটা ব্যাপারে এখানে ইনফরমেশন দেয়নি, সেটাই আমি বের করেছি। এই যে ব্যালেন্সিং অ্যাকাউন্ট, ব্যালেন্সিং অ্যামাউন্টটা দেখো 35,000 টাকা, তাই এটাকে পাঠানো হবে কোথায়? পিএল অ্যাডজাস্টমেন্টে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো, কারণ কি এই সিমিলার ভাবে অ্যাকাউন্ট কিন্তু আরো কয়েকবার ক্রিয়েট করতে হবে ডিফারেন্ট আইটেমস এর জন্য। লেট us proceed ahead, তখনই আমরা বুঝবো, ঠিক আছে? Let us now go to
প্রপোজড ডিভিডেন্ড, ঠিক আছে। আবার এখানে বলছে দুটো অল্টারনেটিভ মেথড আছে, একটা বলছে ট্রিটেড অ্যাজ নন কারেন্ট লায়াবিলিটি, মানে এটা নন কারেন্ট এই জায়গায়, আরেকটা এটাকে যদি কারেন্ট লায়াবিলিটি হিসেবে ট্রিট করা হয়। কারেন্ট লায়াবিলিটি পরে দেখছি, ঠিক আছে, আগে দেখি নন কারেন্ট, কারণ কি একটু আগে আমরা নন কারেন্ট ডিসকাস করেছি। সো লেটস সি সেম হয় কিনা। When treated as non-current liability, it is not shown in statement of changes in working capital. As usual, এটা তো non-current, so why will it get reflected in working capital? It doesn't make sense. ঠিক আছে, তারপর বলা আছে payment of proposed dividend shown as application of funds. মনে করে দেখো এটা কিন্তু almost similar like before. সেখানে পেমেন্ট অফ ট্যাক্সটাকে আমার অ্যাপ্লিকেশন অফ ফান্ডসে রাখা হয়েছিল, এখানে দেখো পেমেন্ট অফ প্রপোজ ডিভিডেন্ডে অ্যাপ্লিকেশনের আন্ডারে লেখা হচ্ছে ফান্ড ফ্লো স্টেটমেন্টে, ঠিক আছে। সো দেখো সিমিলারিটি কিন্তু আছে। তারপর সেপারেট অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড এন্ড ব্যালেন্সিং ফিগার ট্রান্সফার টু পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি আমরা এখানে যা করেছি এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। সো ট্রিটমেন্ট গুলো কিন্তু অলমোস্ট সিমিলার, ঠিক আছে, আইটেম হয়তো চেঞ্জ হতে পারে, বাট দ্য ট্রিটমেন্টস আর সিমিলার। এবার যদি কারেন্ট লায়াবিলিটি হিসেবে এটাকে কনসিডার করা হয়, অ্যাজ ইউজুয়াল স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালে সেটাকে দেখানো হবে, ঠিক আছে। তারপর পেমেন্ট অফ প্রপোজ ডিভিডেন্ড নট শোন ইন ফান্ড ফ্লো স্টেটমেন্ট, যেহেতু আমি ওয়ার্কিং ক্যাপিটালে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমরা ফান্ড ফ্লো স্টেটমেন্টে দেখাতে হবে না, আর আমার পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টেরও কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দরকার নেই, ঠিক আছে। যেটা আগের জন্য ছিল সেম এটাও এখানে যদি কারেন্ট লায়াবিলিটি হয়। ওকে, এইবার আমরা জানি একটা টার্ম যেটা বলছে ইন্টারিম ডিভিডেন্ড। সো হোয়াট অ্যাবাউট ইন্টারিম ডিভিডেন্ড? আমরা তো এখানে কি দেখেছি প্রপোজ ডিভিডেন্ড, কিন্তু এখানে তো বলছে ইন্টারিম ডিভিডেন্ড, তো সেটা কি হবে? দিস ইজ ইউজুয়ালি পেড বিফোর দ্য ক্লোজিং অফ দি অ্যাকাউন্টিং ইয়ার। এটা কেন বলা হচ্ছে? টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ ইট, ঠিক আছে। যদি এটা এক বছরের মধ্যেই অলওয়েজ পেমেন্ট করে দেওয়া হয়, ঠিক আছে, সো এইটার নেচারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এটা দেখো এটা পেমেন্ট করা হচ্ছে, এটা কোনো কারেন্ট নেচার বা ফিক্স নেচার হিসেবে ধরা হচ্ছে না এটাকে, কিন্তু এটাকে ধরা হচ্ছে যে দেখো ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে দিয়েও দেওয়া হয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি এক বছরের মধ্যেই কাজটা নিপটে গেছে। আর এটার থ্রুতে কি হচ্ছে, আমার টাকা চলে যাচ্ছে, ঠিক আছে। তাই এটা ট্রিটমেন্টটা ডাইরেক্ট করা হচ্ছে। ডাইরেক্ট করা হচ্ছে কোথায়? উইল বি শোন অ্যাজ অ্যাপ্লিকেশন অফ ফান্ডস ইন ফান্ড ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। ডাইরেক্টলি আমার টাকা চলে যাচ্ছে, আমার তো মেইন বক্তব্য হলো টাকা যাচ্ছে কি আসছে দিয়ে, ঠিক আছে। তো এটা থেকে আমার টাকা ডাইরেক্ট চলে যাচ্ছে, আর ডাইরেক্ট চলে যাচ্ছে মানে সেটাকে আমি অ্যাপ্লিকেশনে দেখিয়ে দেবো। ওকে, নেক্সট প্রভিশন ফর ব্যাড ডেটস। আবার এখানে টু ওয়েজ টু ট্রিট ইট, ঠিক আছে, কিন্তু এটা একটু অন্যরকম। দেখো এখানে বলা হয়েছে রিডিউস ফ্রম সানড্রি ডেটার্স, মানে ডেটারের যেই ফিগারটা আছে সেটা থেকে লেস করে দেখাতে হবে, অ্যান্ড শো নেট অ্যামাউন্ট অফ ডেটার্স, মানে লেস করার পর যা ডেটারের ফিগারটা সেটাকে কোথায় দেখাতে হবে? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সো ইদার আমি এটা করতে পারি অর ট্রিট ইট অ্যাজ কারেন্ট লায়াবিলিটি, এটাকে একটা কারেন্ট লায়াবিলিটি ট্রিট করে ডাইরেক্টলি আমি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালে আমি দেখাতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক, যে কোনো করতে পারো, দুটোই ঠিক, ঠিক আছে। নেক্সট, এবার এসে পড়ছি আমাদের নেক্সট ডিসকাশনে, প্রিপারেশন অফ স্টেটমেন্ট অর শিডিউল অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। সেটা কি করে আমরা প্রিপেয়ার করব? এখানে সব থেকে আগে আমাদেরকে প্রোফর্মা ড্র করতে হবে, এবং প্রোফর্মাটা কিরকম? প্রোফর্মাটা জেনারেলি এরকম হবে। ওকে, এখানে দেখো উপরেই লেখা আছে প্রোফর্মা অফ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে তোমার সব থেকে প্রথমে পার্টিকুলার্স থাকবে, ঠিক আছে, তারপর এটা দেখো প্রিভিয়াস ইয়ার, এটা প্রিভিয়াস ইয়ারের ইনফরমেশন কিন্তু প্রথম কলামটাতে থাকবে, তারপরের কলামটাতে কারেন্ট ইয়ারের বা এন্ড অফ দ্য ইয়ার, মানে বিগিনিং অফ দ্য ইয়ার সব ইনফরমেশন এই জায়গায়, কারেন্ট ইয়ারের সব ইনফরমেশন এই জায়গায়, ঠিক আছে। এবং আমরা কি চেষ্টা করছি এখানে? চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। তাই এখানে আরেকটা কলাম হবে যেটাকে সাবডিভাইড করা আছে দুটো কলামে, এফেক্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল, ইদার ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে, ঠিক আছে। এবং দেখো
এবার আসি আমরা এই সেকশনটাতে। এখানে কি আছে, কারেন্ট অ্যাসেটস। প্রথমে কারেন্ট অ্যাসেট যা থাকবে সব এখানে লিখবে, তারপরে বি দিয়ে কারেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে, সব এখানে লিখবে। এটা নিশ্চয়ই টোটাল এদিকে হবে, এদিকে হবে, আর এটা রেসপেক্টে যা যা থাকবে ফিগারগুলো এখানে লিখে এখানে টোটাল হবে, ঠিক আছে। তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল কি বলা আছে, এ মাইনাস বি, এগুলো সব আমরা ডিটেলসে এক্ষুনি দেখছি। ওকে, ইনক্রিজ অর ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল সেটা কি হচ্ছে সেটা আমরা এক্ষুনি দেখছি। দেখো সেকেন্ড স্টেপে কি বলা আছে, প্রোফর্মাটা ড্র করার পর এন্টার দ্য অ্যামাউন্টস অফ রেসপেক্টিভ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস অ্যাকর্ডিং টু দ্য রেসপেক্টিভ কলামস। এই যে এর রেসপেক্টে এখানে এখানে অ্যামাউন্টগুলো এন্ট্রি করতে হবে, ঠিক আছে, এখানে এর রেসপেক্টে এখানে এখানে এই অ্যামাউন্টগুলো যা রেসপেক্টে দেওয়া আছে সেখানে এন্ট্রি করতে হবে। Okay, same for current asset and same for current liabilities. Now next step বলছে for current assets, মানে আমরা খালি এখন এই সেকশনটাকে চেক করব। For current assets compare current year figure with previous year, মানে কি বলছে, current year figure with previous year, এই দুটোকে এখন আমরা কম্পেয়ার করব, এই কলামটা উইথ এই কলামটা। ওকে, if there is increase in current asset, মানে কি এটা কম এটা বেশি, তাই তো, তার মানে ইনক্রিজ হয়েছে। বছরের শুরুতে কম ছিল, বছরের শেষে বেশি, তার মানে কি ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। if there is increase in current asset then enter the difference in increase column and vice versa. তো এই যে যতটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ধরো লেটস সে এটা 10,000 ছিল, এটা 14,000 হয়ে গেছে, এই যে 4,000 এর ডিফারেন্সটা আসবে ইনক্রিজ কলামে, ঠিক আছে, কারণ কি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয়েছে মানে কি আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ হবে, ওই সেন্সে আমি ইনক্রিজ কলামে কিন্তু 4,000টা লিখলাম, ঠিক আছে, কারণ কি 10,000 ছিল 14,000 হয়েছে, ইনক্রিজ বাই হাউ মাচ 4,000, ঠিক আছে, তো ওই 4,000টা আমি ইনক্রিজ কলামে লিখবো। সেম যদি রিভার্সটা হয়, ধরো মার্কেটেবল সিকিউরিটিজ অনেকটা ছিল, সেটা সেল অফ করে দেওয়া আছে, দ্যাট মিন্স ইটস এ ডিক্রিজ, ঠিক আছে, বছরের শুরুতে বেশি ছিল বছরের শেষে কম, তার মানে কি কারেন্ট অ্যাসেট আমার ডিক্রিজ হয়ে গেছে। কারেন্ট অ্যাসেট যদি আমার ডিক্রিজ হয়, লেটস সে এটা ছিল আমার 25,000, এটা হয়ে গেছে 20,000, সো সেই 5,000 এর জন্য যে ডিক্রিজটা ইট উইল বি রিফ্লেক্টেড ওভার হিয়ার, ঠিক আছে, ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। নাও লেটস সি step 4. For current liabilities compare current year figure with previous year. Again same জিনিস আমাকে করতে বলেছে, সেম জিনিস আমি করব উইথ কারেন্ট লায়াবিলিটিস, এটারও ফিগার দেওয়া আছে, ঠিক আছে, এদেরও সব ফিগারগুলো দেওয়া আছে। এবার আমি কম্পেয়ার করব কি কারেন্ট ইয়ারের সাথে প্রিভিয়াস ইয়ারের আমি কম্পারিজন করব। কি করতে বলেছে, ইফ দেয়ার ইজ ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, চলো ধরো লেটস টেক সানড্রি ক্রেডিটর্স, ঠিক আছে, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, এটা ছিল লেটস সে 20,000, এটা হয়ে গেছে এখন 30,000, সো ইট ইজ আ ক্লিয়ার ইনক্রিজ, ঠিক আছে। তো এবার ইনক্রিজ হলে কি করতে বলেছে, দেন এন্টার দ্য ডিফারেন্স ইন ডিক্রিজ কলাম। আচ্ছা এটা ডিক্রিজ কলামে কেন ডিফারেন্সটা করব, 20 ছিল 25 হয়ে গেছে, তো এই 5,000 এর জন্য যে লায়াবিলিটিটা বেড়েছে, আমার ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলাটা মনে করে দেখো, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তো কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায় তো অবভিয়াসলি ওভারঅল ওয়ার্কিং ক্যাপিটাল তো কমে যাবে, তাই এই যে বাড়লো কারেন্ট লায়াবিলিটি বাড়লে আমার ওয়ার্কিং ক্যাপিটাল কমে যায়, ঠিক আছে, তাই এই যে ডিফারেন্সটা এটা লেখা হবে ডিক্রিজ কলামে, বিকজ ওয়ার্কিং ক্যাপিটাল হ্যাজ বিন রিডিউসড বাই দিস পার্টিকুলার অ্যামাউন্ট which happened because my current liability increased by this particular amount, ঠিক আছে। ঠিক উল্টোটা দেখো,
আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যদি আমার লেটস সে 40,000 থাকে আর কারেন্ট ইয়ারে সেটা 20,000 হয়ে গেল, তো তার মানে কি আমার লায়াবিলিটি ডিক্রিজ করেছে। লায়াবিলিটি ডিক্রিজ করলে মানে কি আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইম্প্যাক্টটা কি পড়বে, ওয়ার্কিং ক্যাপিটাল বেড়ে যাবে। সো দ্যাট এক্সট্রা 20,000 by which outstanding expenses has reduced has actually increased my working capital by 20,000. ঠিক আছে? So this is where we complete step 4. Now let us go to step 5. Calculate the total of current assets and current liabilities previous year column. Okay, এই যে previous year এই কলমটার আমার এখানে কিন্তু টোটালটা করতে হবে। ঠিক আছে, নেক্সট এখানে বলেছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি, তার মানে কারেন্ট লায়াবিলিটি আমার এখানে এখানে আমার টোটালটা করলাম। ঠিক আছে, টোটালটা করার পর স্টেপ 6 এ বলছে ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল অফ previous year by calculating the difference between current asset previous year balance and current liability previous year balance. সিম্পল লজিক্যাল কথা, ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আমি বের করব এখানে, ঠিক আছে, সেটা আমি কি করব, এটা মাইনাস এটা, যে ফিগারটা আসবে দ্যাট ইজ মাই ওয়ার্কিং ক্যাপিটাল ফর দ্য প্রিভিয়াস ইয়ার, সেটা এখানে এলো, তাই তো। নেক্সট ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল অফ প্রিভিয়াস ইয়ার বাই ক্যালকুলেটিং দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট প্রিভিয়াস ইয়ার ব্যালেন্স, হ্যাঁ হয়ে গেল। নেক্সট ক্যালকুলেট দ্য টোটাল অফ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস অফ কারেন্ট ইয়ার কলাম। এবার কারেন্ট ইয়ারও লেখা হয়েছিল, ঠিক আছে, এটাকে আমি আবার টোটাল করে দিলাম, এখানে এই জায়গায় টোটাল হয়ে গেল। কারেন্ট লায়াবিলিটি ছিল, এখানেও আমার টোটাল হয়ে গেল। ঠিক আছে, তো এবার এই দুটো টোটালকে এখানে বলেছে স্টেপ 8 এ ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল অফ কারেন্ট ইয়ার বাই ক্যালকুলেটিং দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট কারেন্ট ইয়ার ব্যালেন্স এন্ড কারেন্ট লায়াবিলিটি কারেন্ট ইয়ার ব্যালেন্স। তার মানে এই ফিগারটা মাইনাস এই ফিগারটা উইল গিভ মি ওয়ার্কিং ক্যাপিটাল অফ কারেন্ট ইয়ার। ঠিক আছে, দিস ইজ হোয়াট স্টেপ 8 says. Now let us move at step 9. কি করতে বলছে, ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্কিং ক্যাপিটাল অফ প্রিভিয়াস ইয়ার এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল অফ কারেন্ট ইয়ার। এই যে এখানে প্রিভিয়াস ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল, এখানে কারেন্ট ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, এখানে কি বলেছে, ক্যালকুলেট দ্য ডিফারেন্স, মানে এই দুটো ডিফারেন্সটা বের করতে বলেছে। ওকে, এবার বলছি কি, if working capital of current year is more than working capital of previous year, let's say এখানে বলছে if this is bigger than this, ঠিক আছে, so if current year এটা যদি বড় হয় than the previous year, তখন কি করব, then enter the difference in amount in previous year column as increase in working capital. দেখো এখানে ভালো করে কি বলছে, then এই যে difference in amount in previous year column, মানে previous year column আমার এটা, আমার এই জায়গায় এন্ট্রি করতে হবে। ওকে, কি বলছে, then enter the difference in amount in previous year column as increase in working capital, সেটার নাম কি হবে, increase in working capital। তখন আমরা ডিক্রিজটা কেটে দেব, this will come as increase in working capital। okay, next if working capital of current year is less than working capital of previous year, working capital of current year, ঠিক আছে, working capital of current year is less than working capital of previous year। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা দেখতে হবে। তো তখন সেই ডিফারেন্সটা কি হবে, then enter the difference in current year column as decrease in working capital। তখন আমার এখানে ডিফারেন্সটা লেখা থাকবে। ঠিক আছে, আর তখন আমি ডিক্রিজটা লিখবো কিন্তু ইনক্রিজটা কেটে দেব। ঠিক আছে, either of the case will be true।
দুটোই হবে এমন কোন এটা কোনোদিনই হতে পারে না, ঠিক আছে? either they will be increase or they will be decrease. So now this is where we end our discussion for today, and just a rough understanding, এতগুলো 9খানা স্টেপ আছে ঠিকই, but let us not get confused, it's simple. আমার প্রোফর্মাটা এরকম দেখতে, আমার এখানে কারেন্ট অ্যাসেটস আছে, এখানে আমার কারেন্ট লায়াবিলিটিস আছে, ঠিক আছে? তার আমি রেসপেক্টিভ প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স লিখছি, ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স, এখানে ওপেনিং এখানে ক্লোজিং ব্যালেন্স। যদি আমার কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয় তো সেটা আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ করছে, যদি আমার ডিক্রিজ হয় সেটা আমার ডিক্রিজ করছে ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট লায়াবিলিটিস এর ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ করলে ওয়ার্কিং ক্যাপিটাল ডিক্রিজ হচ্ছে, কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ করলে ওয়ার্কিং ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? এদের টোটালটা এখানে লেখা থাকবে, ঠিক আছে? এবং টোটালটা লায়াবিলিটি সাইডের এখানে টোটালটা লেখা থাকবে, ঠিক আছে? তো এবার এই টোটালটা মাইনাস এই টোটালটা লিখবো আমি এই জায়গায়, এই টোটালটা মাইনাস এই টোটালটা আমি লিখবো এই জায়গায়। এদের নামটা কি? এটার নামটা কি? প্রিভিয়াস ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল, এর নামটা কি? কারেন্ট ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল। এতটুকু যদি তুমি বুঝে থাকো দেন হাফ অফ দ্য ওয়ার্ক ইজ ডান। তারপরে এখানে কি লিখতে হবে কি কারণে, that we will again do in the next time when we are going to solve numericals based on it. But hopefully you at least have a grasp যে this is not complicated. It might look complicated but it is not, ঠিক আছে? So with that, by saying that, I would like to encourage you, go through the class again, ঠিক আছে? And remember the different steps, and next class be prepared for numerical. Thank you.